নদীর পাড়ের ছোট্ট গ্রাম কাশীপুর। সেই গ্রামেরই এক কোণে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করে সৎ জেলে শিবু। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত সে। তাদের সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু অসৎ পথে 1 টাকাও রোজগার করার কথা কখনো ভাবেনি শিবু। প্রতিদিনের মতো আজও ভোরবেলা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে সে। কিন্তু এমন সময় তার সামনে এসে দাঁড়ালো তার একমাত্র মেয়ে পুটি। ও বাবা, বাবা, ও বাবা, তোমার তো অনেক জ্বর। আর জ্বরের শরীর নিয়ে একা একাই নদীতে মাছ ধরতে গেলে তোমার তো কষ্ট হবে। আমি একজন জেলে, আর জেলেদের এইসব কষ্টের কথা চিন্তা করলে যে চলে না রে মা। তা ঠিক আছে, কিন্তু আজ না গেলে কি হতো না? কাল রাত থেকে তোমার প্রচন্ড জ্বর। এই শরীরে জলে নামলে যে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তোমরা মামে সকাল সকাল কি শুরু করলে বলো তো? বলছি তো আমার কিছু হবে না। তাদের কথার মাঝে বারান্দায় এসে দাঁড়ালো শিবর বৃদ্ধ মা সাবিত্রী। হ্যাঁ রে শিব, তুই অমন চেঁচামেচি করছিস কেন রে? ওরা তো ঠিক কথাই বলেছে, আজকে তোর কোথাও যেতে হবে না, তুই যা, ঘরে যা। ওদের সাথে সাথে তুমিও শুরু করলে মা। তোমরা সবাই আজ এমন করছো কেন বলো তো? সবাই তোর ভালো চায় বুঝলি, সেই জন্য এমন করে। সবই বুঝলাম, কিন্তু মাছ ধরতে না গেলে যে অনেকটা ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, তোমায় যখন যেতেই হবে তখন তো আর কিছু করার নেই। কিন্তু বাবা, তুমি যখন যেতে চাইছো আমাকে নিয়ে যেতেই হবে, নয়তো আজ তোমার কোথাও যাওয়া চলবেই না। দেখো কাণ্ড, এ আবার কেমন বায়না ধরলি রে মা? না বাবা না, তোর কোথাও যাওয়া চলবে না, তুই চুপটি করে ঘরে গিয়ে পড়তে বস, যা। উফ, তুমি একটু চুপ করো তো মা। আর বাবা, আমি এত কথা শুনতে চাইছি না। তোমার যেতে হলে আমাকে নিয়ে যেতেই হবে। তোকে না নিলে যখন যেতে দিবি না, তখন কি আর করার? ঠিক আছে, চল। মেয়েটাকে এভাবে সাথে নিয়ে গেল, আমার মনের মধ্যে কেমন যেন খুঁত ডাকছে গো মা। এসব নিয়ে এত ভাবিস না রে মা, কিচ্ছু হবে না পুটির। সাবিত্রী আশ্বাস দিলেও মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি নিয়ে তাদের যাওয়ার পথে তাকিয়ে রইল ফুলমতি। প্রতিদিন মাঝরাতে ছেলেকে সাথে নিয়ে নদীতে এলেও খুব একটা মাছ পায় না নন্দলাল। এদিকে বেশ বেলা করে এসেও বেশ ভালো মাছ পায় শিবু। এই নিয়ে শিবুর উপর ভীষণ রাগ হয় নন্দলালের। না, এই শিবুটাকে নিয়ে আর পারছি না। এই যন্ত্রণায় যে কোনোভাবে 2টো মাছ বেশি আমি ধরতে পারছি না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই শিবু কাকাকে শায়েস্তা করতে হবে বুঝলে, কিন্তু কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। কিছু একটা তো করতেই হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে যে আর চলবে না। তাদের কথার মাঝেই পুটিকে নিয়ে নন্দলালের সামনে দিয়ে হেঁটে গেল শিবু। আর শিবুকে মেয়ের সাথে দেখেই যেন মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল নন্দলালের। ভোলা, ভোলা রে, একটা খাসা বুদ্ধি মাথায় এসেছে বুঝলি। তাই নাকি বাবা? কিন্তু কি বুদ্ধি বলো তো? আরে বলবো বলবো, একটু ধৈর্য ধর, সবটাই বলবো। ও বাবা, বাবা, ও বাবা, মাঝ নদীতে গিয়ে মাছ ধরো না কেন গো? হ্যাঁ, আমার কি আর মাছ নদীতে যাওয়ার সাধ্য আছে রে মা? কেন কেন কোনো সাধ্য নেই? মাছ নদীতে যেতে হলে তো নৌকা লাগবে,
আমার কি নৌকা আছে? সেটাও কথা। থাক বাবা থাক, তুমি কোনো চিন্তা করো না, আমি বড় হয়ে তোমাকে একটা বড় নৌকা কিনে দেব। হা 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 হা। তাই নাকি? ঠিক আছে, দিস। এখন শোন, আমি জলে নামছি, তুই এখানটাতে চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোনো দিকে যাবি না, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। এই বলেই জলের মধ্যে নামলো শিবু আর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে লাগলো পুটি। এমন সময় কিছুটা দূরে মাঠের মধ্যে একটা বানর দেখেই খুশিতে লাফিয়ে উঠল পুটি। ও মা, মা, কি সুন্দর বানর! এই বানর, বানর, দাঁড়া, দাঁড়া বলছি, আমি আসছি, কোথাও যাবি না, দাঁড়া, আমি আসছি তোর কাছে, দাঁড়া, দাঁড়া। ছোট্ট মনের কৌতূহলে বাবার কথা একেবারেই ভুলে গেল পুটি, আর জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরায় ব্যস্ত থাকায় এসবের কিছুই টের পেল না শিবু। হ্যাঁ রে পুটিমা, কি করছিস বলতো? তোর দেখি কোনো সারা শব্দ নেই। হায় বিধাতা, আমার পুটি কই গেল? এই তো এখানে ছিল। ও ও পুটিমা, কোথায় গেলি রে তুই? কয়েকবার ডাকাডাকি করেও পুটির কোনো সারা শব্দ না পেয়ে তীরের দিকে তাকালো শিবু, আর সেদিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। সারাদিন নদীর পাড়, ঝোপঝাড় সব জায়গায় খুঁজেও পুটির কোনো সন্ধান পেল না শিবু। খবর পেয়ে গ্রামের আরো কয়েকজন মানুষ খুঁজতে বের হলেও কোথাও দেখা মিলল না ছোট্ট মেয়েটার। হতাশ আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে এলো শিবু। হায় বিধাতা, এ তুমি কি করলে গো? আমার মেয়েটা, আমার এতটুকু মেয়েটা কোথায় গেল গো? এগো এগো, তুমি একটু মেয়েটাকে দেখে রাখতে পারলে না? ও পুটি রে, কোথায় গেলি রে মা? আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আমি যদি জানতাম এমন কিছু হবে, তাহলে কখনোই মেয়েটাকে তীরে রেখে জলে নামতাম না। আমি এত কিছু জানি না। তুমি তুমি যেভাবে পারো, যেখান থেকে পারো আমার পুটিকে আমার কাছে এনে দাও। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। গ্রামের সকলে তো খুঁজছে পুটিকে, একা একা কত দূর আর যাবে বল? আমি তখন বারবার করে বলেছিলাম দরকার নেই মেয়েটাকে নিয়ে যাওয়ার, তখন তো কেউ শুনলো না আমার কথা। এখন এখন আমি আমার পুটিকে কোথায় পাবো বলো মা? সব দোষ আমার, পুটিকে সাথে নিয়ে যাওয়াটাই আমার ভুল ছিল। নিজেকে দোষ দিয়ে লাভ নেই রে শিবু। এখন এখন মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রেখে আবারও খুঁজতে বের হ। শিবুদা, এসব কি শুনছি? বলো তো, সত্যি কি ফটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে নিতাই, তুই ঠিকই শুনেছিস, সকাল থেকে আমার মেয়েটাকে কোথাও পাচ্ছি না। হ্যাঁ, সেই খবরটা পেয়ে আমি আর সুবল মিলে নদীর ওপাশে খুঁজে দেখেছি, কিন্তু ওদিকেও কোথাও পেলাম না। হায় 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 গো, এ আমার কি হয়ে গেল গো? আমার মেয়েটা কি তবে তবে চিরতরে হারিয়ে গেল? মেয়েটাকে ছাড়া আমি কিভাবে থাকবো গো? হায় বিধাতা।
ফুলমতির বুক ফাটা কান্নায় যেন মুহূর্তের মধ্যেই ভারী হয়ে উঠল পুরো পরিবেশটা। আর এক কোণে বসে দাঁতে দাঁত চেপে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলো শিবু। পুটি হারিয়ে যাওয়ার দুদিন পর দুপুরবেলা হাতে খাবারের পুটলি নিয়ে তাড়াহুড়ো করে গ্রামের শেষ দিকের রাস্তা দিয়ে যেতে লাগলো ভোলা। আর দূর থেকে বিষয়টা দেখে কেমন যেন সন্দেহ হলো নিতাইয়ের। এই ভোলা, দাঁড়া দাঁড়া বলছি, বলি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস রে? আমি কই কোথাও না 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 তো। কোথাও না মানে? আমি দিব্যি দেখছি তুই হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছিস। আর তোর হাতে এত খাবার কেন? ও এগুলো এগুলো তো বাবার জন্য নিয়ে যাচ্ছি। বাবা নদীর ওপাশে জাল পাহারা দিচ্ছে। তাই নাকি? কিন্তু নদীর রাস্তা তো এদিকে নয়। আর তোদেরকে গত দুদিন ধরে গ্রামে দেখা যাচ্ছে না কেন? আজ অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা নিতাই কাকা, আমি এখন যাই, আসলে দেরি হয়ে যাচ্ছে। ভোলা দ্রুত সেখান থেকে সরে যেতেই যেন আরো জোরালোভাবে সন্দেহর দানা বাঁধতে শুরু করলো নিতাইয়ের মনে। কি ব্যাপার? ভোলা এভাবে পাশ কাটিয়ে চলে গেল কেন? না, ব্যাপারটা তো ঠিক সুবিধার লাগছে না। ছেলেটা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। না, আমাকে দেখতেই হবে ও কোথায় যাচ্ছে। হ্যাঁ রে নিতাই, তুই ঠিক দেখেছিস তো? সত্যি সত্যি ওই জায়গায় নন্দলাল পুটির কথা বলেছে। মায়ের দিব্যি দিয়ে বলছি গো শিবুদা, বিশ্বাস করো, আমি নিজের কানে শুনেছি নন্দলাল আর ভোলার কথা। আমি নিশ্চিত ওরাই পুটিকে কিছু একটা করেছে। তোর কথা যদি সত্যি হয় তবে এই নন্দলালকে আমি কিছুতেই ছাড়বো না। সাত সকালে খাবার হাতে ভোলাকে রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখেই আমার সন্দেহ হয়। এরপর ওর সাথে কথা বলতে গিয়ে আরো বেশি সন্দেহ হয়, বুঝলে? এরপর ওর পিছু নিয়ে সবটা জানতে পারলাম। ঠিক আছে ভাই, চল, দ্রুত চল। নিতাইয়ের দেখানো পথ ধরে গ্রামের শেষের দিকে ভাঙা গুদাম ঘরটায় এসে পৌঁছালো সবাই। শিবুকে ঘরে ঢুকতে দেখে খেলা বাদ দিয়ে খুশিতে উঠে দাঁড়ালো পুটি। বাবা, ও বাবা, তুমি এসেছো? কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? এ কি পুটিমা, তুই আমাদের কাছে না গিয়ে এখানে এমন নিশ্চিন্তা খেলা করছিস কেন? ওই কাকুটা বলল তুমি আর মা নাকি একটা দরকারি কাজে শহরে গিয়েছো, তাই আমাকে কয়টা দিন তাদের বাড়িতেই থাকতে হবে। ছি 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 নন্দলাল দাদা, ছি! শেষ পর্যন্ত একটা ছোট্ট মেয়েকেও তোরা ছাড়লি না। এই ছোট্ট মেয়েটা তোদের কোন পাকা ধানে মই দিয়েছিল বলতো? না না, আমরা কিছু করিনি, তোরা আমাদের ভুল বুঝছিস। চুপ, একদম চুপ। আমার মেয়েকে এখানে লুকিয়ে রেখেছিস, আবার মিথ্যা কথা বলছিস। তোদেরকে আমি পুলিশে দেব। কিন্তু আমি তো তোর মেয়ের কোনো ক্ষতি করিনি শিবু, আমি শুধু তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা? একটা বাবার বুক খালি করে দিয়ে শিক্ষা দিতে চেয়েছিলি? আর আমাকে কিসের শিক্ষা দিবি তুই? তুই রোজ রোজ নদীর তীরে দাঁড়িয়ে মাছ ধরেও দিব্যি ভালোভাবে সংসার চালিয়ে নিয়ে যাচ্ছিস, বড় বড় মাছ ধরছিস, আর সেগুলো হাটে নিয়ে গেলে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে কেনার জন্য। অথচ আমার বাপ ছেলে এত কষ্ট করে মাছ ধরছি, কিন্তু তার কোনো মূল্য পাচ্ছি না। তাই
কিন্তু বিশ্বাস কর শিবু, আমি তোর মেয়ের কোনো ক্ষতি করিনি। আমি শুধু চেয়েছি তোকে কটা দিন দমিয়ে রেখে নিজেদের লাভ করতে। আমি বুঝতে পারিনি আসলে বিষয়টা এত দূর গড়াবে। ছি 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 নন্দলাল দাদা, ছি। শুধুমাত্র হিংসের বর্ষবর্তী হয়ে দুইটা দিন তুমি এই বাচ্চাটাকে তার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখলে। কাজটা তুমি মোটেও ঠিক করনি। আমি ভুল করেছি শিবু, দয়া করে আমাকে তুই ক্ষমা করে দে। আমাকে তুই ক্ষমা করে দে শিবু। নিতাই, তাকে বলে দে সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। তবে তাকে আমি পুলিশে দিচ্ছি না, তাকে ভালো হয়ে যেতে বল। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে গেল শিবু।